ছাত্রছাত্রীরা তোমরা ভালো আছো তো? তো তোমাদের যে ন্যাশনালিজম যে চ্যাপ্টার, এটা অনেক বড়। এটা আমরা অলরেডি 3টা পার্ট আমরা করে ফেলেছি। তো আজকে আমরা ন্যাশনালিজম এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস ন্যাশনাল কংগ্রেস আন্ডার দ্য লিডারশিপ অফ মহাত্মা গান্ধী অর্গানাইজ সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। জাতীয় কংগ্রেস কি পরিস্থিতিতে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে, আমরা আজকে সেটা আলোচনা করব। তো তোমরা সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টের সম্পর্কে নিচের ক্লাসে, বিশেষ করে ক্লাস 8-এ কিছুটা আইডিয়া পেয়েছিলে। ন্যাশনাল কংগ্রেস হিস্টোরিক লাহোর সেশনে ডিসিশন নিয়েছিল যে ব্রিটিশদের এগেনস্টে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট লঞ্চ করা হবে। অ্যাকর্ডিংলি মহাত্মা গান্ধী সাবমিটেড 11 পয়েন্ট ডিমান্ডস টু দ্য ভাইসরয়, and Viceroy did not pay any attention to the demands of the Congress. As a result, Congress organized civil disobedience movement, and it was started on 12 March from Sabarmati Ashram. Mahatma Gandhi, along with 78 followers, they started historic Dandi March from Sabarmati Ashram. মহাত্মা গান্ধীর নেতৃত্বে ছিলেন আরও 78 জন সত্যাগ্রহী, যারা গুজরাটের ডান্ডি সমুদ্রের তীরে উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সেখানে গিয়ে লবণ আইন ভঙ্গ করা হবে, এটা ছিল মূল উদ্দেশ্য। 12 মার্চ থেকে 6 এপ্রিল, প্রায় 24 দিন, 240 কিলোমিটার পায়ে হেঁটে গান্ধী সেখানে গিয়ে লবণ আইন ভঙ্গ করেছিলেন। The movement started from 12 March, and they reached Dandi on 6th April, and Gandhi broke the prevalent salt law. That was the beginning of the civil disobedience movement. গান্ধীর নেতৃত্বে 6 এপ্রিল 1930 সালে গুজরাটের সমুদ্র তীরে ডান্ডিতে ব্রিটিশের তৎকালীন আইনকে ভঙ্গ করে যে লবণ তৈরি করা হয়েছিল, সেটা ছিল আইন অমান্য আন্দোলনের সূচনা। তো ভারতবর্ষের যেই জায়গায় লবণ তৈরি করার সুযোগ ছিল, সেখানে ভারতবাসী ব্রিটিশের লবণ আইন ভঙ্গ করে লবণ প্রস্তুত করছিল, আর যেখানে লবণ প্রস্তুত করার সুযোগ ছিল না, সেখানে ব্রিটিশ গুডস বয়কট করা হয়েছে। তো আন্দোলনের মেইন ফিচার যেটা ছিল, সেটা হচ্ছে ওয়ার্কিং ক্লাস পিপল, পেজেন্টস, ওমেন ফ্রক, স্টুডেন্টস, ট্রাইবাল পিপল, all section of people participated in this movement. The movement turned into a violent anti-British national movement. আমরা দেখেছি যে এই আন্দোলনে সমস্ত শ্রেণীর মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক এবং উল্লেখযোগ্যভাবে নারীরা অংশগ্রহণ করেছিল। আরও একটা অ্যাসেসমেন্ট থেকে দেখা গেছে, যেখানে অসহযোগ আন্দোলনে ভারতের জনগণের প্রায় 22% প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্টলি পার্টিসিপেটেড, বাট ইন দ্য সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট অ্যাবাউট 60% পিপল সাপোর্টেড দ্য মুভমেন্ট ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি। দ্যাট ওয়াজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য মুভমেন্ট। এটা আমাদের উত্তর পূর্বাঞ্চলের নাগাল্যান্ডে রানী গোদালাই নেতৃত্ব করেছিলেন। আমরা সরোজিনী নাইডুর নেতৃত্বে ধর্ষণা লবণের গুদাম লুট হয়েছে, জাতীয় নেতৃত্ব গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ গভর্নমেন্ট took the repressive measure to suppress the movement harshly. Congress declared illegal. Satyagrahis put in jail. National leaders, almost all national leaders are arrested by the British police. But government failed to suppress the movement. That was why Lord Arun, and then Governor General Lord Arun, wanted with negotiation with Congress
and as a result Gandhi Arun Pact was signed on 5th March 1931, and Gandhiji declared Gandhiji actually withdraw the first phase of the non-cooperation movement due to the Gandhi Arun Pact. এই প্যাক্টের সত্য কী ছিল, যে আইন অমান্য আন্দোলন যেটা শুরু হয়েছিল তার আগে যে গান্ধীর প্রথম পর্যায়ের আইন অমান্য আন্দোলন হয়ে গেছে, কিন্তু একটা জিনিস আমরা একটু ডিসকাস করা দরকার, হোয়াট ওয়াজ দ্য সার্কমস্টেন্সেস অফ দ্য মুভমেন্ট। আমরা 12ই মার্চ থেকে আন্দোলন শুরু হয়েছে, কিন্তু এই আন্দোলনটা করার আগে ভারতবর্ষের অবস্থা কী ছিল এটা একটু ডিসকাস করা দরকার, যেটাকে আমরা অন্যভাবে বলতে পারি কজেস অফ দ্য সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। তো প্রথমত যেটা সেটা হচ্ছে পিরিয়ডটা 1930, ওয়ার্ল্ড ইকোনমিক ডিপ্রেশন যেটা ছিল শুরু হয়েছিল 1929। তো ডিউ টু ওয়ার্ল্ড ইকোনমিক ডিপ্রেশন, peasants, workers, middle class people were dissatisfied due to the rise of prices and also due to the fall of rate of agriculture product. এটা একটা মেজর কারণ ছিল। সকল শ্রেণীর মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছিল, দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছিল, কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছিল না, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এছাড়া সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে অ্যাডভেন্ট অফ সোশ্যালিস্ট আইডিয়া, যে বিভিন্ন সমাজতান্ত্রিক এবং কমিউনিস্ট দলের যে এই সময়ে যে জন্ম হয়েছিল, বিশেষ করে 1925 আমরা দেখেছি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া উত্তরপ্রদেশের মেরাটে ফরম করা হয়েছে, যার কারণে শ্রমিক এবং কৃষকদের মাধ্যমে কমিউনিস্ট এবং সমাজতান্ত্রিক দলগুলি যে ব্রিটিশ বিরোধী শ্রমিক আন্দোলন শুরু করেছিল, কৃষক আন্দোলন শুরু করেছিল, আর ব্রিটিশ সরকার টেকেন দ্য সাপ্রেসিভ মেজার এগেনস্ট দ্য কমিউনিস্ট পার্টি। অ্যাজ এ রেজাল্ট 1929 ব্রিটিশ গভর্নমেন্ট arrested 33 communist leaders and under trial মিরাট কনস্পিরেসি কেস, আন্ডার দ্য ট্রায়াল অফ মিরাট কনস্পিরেসি কেস 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। সমগ্র দেশে শ্রমিক কৃষকদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ বৃদ্ধি পেয়েছিল। দ্যাট অ্যানাদার রিজন। অ্যাক্টিভ অ্যাকচুয়ালি রেভলিউশনারি মুভমেন্ট এই সময় খুবই অ্যাক্টিভ ছিল, এটা আরেকটা কারণ ছিল। 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, চট্টগ্রাম আর্মরি রাইটস, যেটা সূর্য সেনের নেতৃত্ব হয়েছিল, প্রীতিলতা কল্পনা দত্তর মতো মহিলা বিপ্লবীরাও যেখানে অংশগ্রহণ করেছিলেন। তারপরে বিনয় বাদল দীনেশের নেতৃত্বে 1930 সালে রাইটার্স বিল্ডিং আক্রমণ, তারপরে ভগৎ সিংদের পার্লামেন্টে বোমা নিক্ষেপ, এই টোটাল ঘটনা এই পিরিয়ডে ঘটেছিল। যে বিপ্লবীদের দ্বারাও ভারতবর্ষে ব্রিটিশদের আক্রমণ করা হচ্ছে, অর্থাৎ জনগণের মধ্যে খুব বিক্ষোভ যে বেড়ে গেছে, এটা তার একটা বিষয় ছিল। আর জেলের মধ্যে যতীন দাসের মৃত্যু, এই বিপ্লবী আন্দোলন, এই ঘটনাগুলি দেশের যুব সমাজকে গভীরভাবে প্রভাবিত করেছিল, আর এদেরকে অ্যান্টি ব্রিটিশ অ্যাটিটিউড ক্রিয়েটেড দ্য ইভেন্টস। নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের দেশের ব্যবসায়ীরাও, বিজনেসম্যান যারা ছিল, ক্যাপিটালিস্ট যারা ছিল, যারা ইন্ডিয়ান ছিল, এরাও কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল, কারণ ব্রিটিশের আনইকুয়াল ট্রেড পলিসি অ্যাকচুয়ালি সেভ দ্য ব্রিটিশ ইন্টারেস্ট। তো এরা রিয়েলাইজ করেছিল আমাদের ব্যবসায়ীরা, উইদাউট দ্য অ্যাটেনমেন্ট অফ স্বরাজ ইট ইজ নট পসিবল টু গেইন দেয়ার বিজনেস। এরা এটা উপলব্ধি করেছিল, ব্রিটিশরা যতদিন থাকবে ততদিন পর্যন্ত তারা ব্যবসা বাণিজ্যের তাদের কোনো উন্নয়ন ঘটবে না। সুতরাং ব্রিটিশদের এই দেশ থেকে তাড়াতে গেলে একটা আন্দোলন প্রয়োজন। এই যে অবস্থা, টু সেভ দ্য কান্ট্রি ফ্রম অনরাশ ম্যালিসিয়াস পলিটিক্স, ললেসনেস অ্যান্ড টেররিজম, নো আদার ওয়ে বাট টু লঞ্চ অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট। এটা জাতীয় কংগ্রেস এবং মহাত্মা গান্ধী উপলব্ধি করেছিলেন যে বিভিন্নভাবে সকল শ্রেণীর মানুষ ক্ষুব্ধ, বিভিন্নভাবে যার যার মতো করে ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র ধরছে, ব্রিটিশের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। এরকম পরিস্থিতিতে জনগণের ইচ্ছাকে সম্মান জানানোর জন্য ব্রিটিশ বিরোধী একটা বৃহত্তর আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। এই সার্কমস্টেন্সে এই আন্দোলনটা হয়েছিল। তার কখন শুরু হয়েছে সেটা আমরা আলোচনা করেছি, কিভাবে শুরু হয়েছে আলোচনা করেছি। সমগ্র দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছে এই আন্দোলনে। তো স্বাভাবিকভাবে আন্দোলন জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। ব্রিটিশরা আন্দোলন দমন করার সার্বিক চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়ে মহাত্মা গান্ধীর সাথে আলোচনায় বসেছিল,
যার পরিণতিতে গান্ধী আরুণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। গান্ধী আরুণ প্যাক্ট ওয়াজ সাইন্ড অন 5th March 1931. What were the provisions of the pact? Congress withdraw the movement temporarily and agreed to participate second round table conference. First round table conference এ কংগ্রেস অংশগ্রহণ করেনি। জাতীয় কংগ্রেস তার আন্দোলন আপাতত স্থগিত রেখেছে, তারপরে ব্রিটিশ পণ্য সামগ্রী বয়কট করছে না, তারপরে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সেকেন্ড রাউন্ড টেবিলে অংশগ্রহণ করতে সম্মত হয়েছে। অন দ্য আদার হ্যান্ড, ব্রিটিশ গভর্নমেন্ট রিলিজ দ্য পলিটিক্যাল প্রিজনার্স অ্যান্ড অলসো রিলিজ দেয়ার প্রপার্টি দ্যাট কনফিসকেটেড ডিউরিং দ্য মুভমেন্ট। Not only that, the British government also withdrew the prevailing salt law. That was why the people of India could manufacture salt from sea water. এবং ব্রিটিশরা প্রচলিত লবণ আইনকে, যেটাতে ভারতীয়দের লবণ তৈরি করার ক্ষেত্রে নিষিদ্ধ ছিল বা ট্যাক্স দিতে হতো, সেটা উইথড্র করে নেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে গান্ধীর সাথে চুক্তি হয়েছে এবং গান্ধীজি সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে লন্ডনে গিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার পরে ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাপ্লাই করেছিল। সেখানে শ্রেণীগতভাবে প্রতিনিধিকে ইনভাইট করা হয়েছিল রাউন্ড টেবিল কনফারেন্সে। মহিলাদের প্রতিনিধি হিসাবে গিয়েছিলেন সরোজিনী নাইডু, মুসলিমদের প্রতিনিধি হিসাবে আলী জিন্না গিয়েছিলেন, অনুন্নত শ্রেণীর প্রতিনিধি হিসাবে বি.আর. আম্বেদকর গিয়েছিলেন। তো ব্রিটিশের ডিভাইড অ্যান্ড রুল পলিসির প্রতিবাদে মহাত্মা গান্ধী উইথ এমটি হ্যান্ড ব্যাক টু ইন্ডিয়া। মহাত্মা গান্ধী ভারতে ফিরে এসেছেন। মহাত্মা গান্ধী চেয়েছিলেন ভারতীয়দের সুযোগ সুবিধা to provide the facilities as an Indian, not on the basis of religion, caste and creed. British wanted to divide Indians. Mahatma Gandhi protested against the divide and rule policy. Moreover, British government, Prime Minister Ramsay MacDonald, on 16th August 1932 declared ill-famed communal award. সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। তো এটা প্রাথমিক পর্যায়ে আইন অমান্য আন্দোলন স্থগিত রাখার পর ব্রিটিশের সঙ্গে আলোচনায় বসেছিল, কিন্তু সেই আলোচনা ব্যর্থ হয়েছে। মহাত্মা গান্ধী সেকেন্ড ফেজে আইন অমান্য আন্দোলন 32 সালে আবারও শুরু করেছিলেন। কিন্তু ফার্স্ট ফেজে আন্দোলন স্থগিত রাখাতে যে জনগণের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা ছিল সেটা কিছুটা স্থিমিত হয়ে গিয়েছিল, যার কারণে দ্বিতীয় পর্যায়ের আন্দোলন 34 সালের মে মাসে সেটা উইথড্র করা হয়েছিল, অতটা শক্তি বৃদ্ধি ঘটেনি। তাছাড়া আমাদের মধ্যে জাতিগত সমস্যাকে আরও শ্রেণীগত সমস্যাকে কমিউনাল অ্যাওয়ার্ডের মাধ্যমে আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল। তো ইউনিফিকেশন যদি আমার ইন্ডিয়ানদের মধ্যে না আসে তাহলে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে সফলতা আসবে না। আন্ডার দিস সার্কামস্টেন্সেস মহাত্মা গান্ধী under the Jatiyo Congress, under the leadership of Mahatma Gandhi, decided to withdraw the movement, and the movement came to an end 1934. Why the movement failed? তাহলে আন্দোলনটা কেন ব্যর্থ হয়েছিল? নাম্বার 1 আমরা যদি পয়েন্ট আউট করি, নাম্বার 1 হচ্ছে ব্রিটিশের দমনমূলক নীতি, কঠোর দমনমূলক নীতি, সাপ্রেসিভ সিভিয়ার রিপ্রেসিভ পলিসি। সেকেন্ড আমরা বলতে পারি যে আন্দোলনটা 31 সালে মহাত্মা গান্ধী বা কংগ্রেস যে উইথড্র করে নিয়েছিল ব্রিটিশের সঙ্গে আপোষ করার জন্য, দ্য মুভমেন্ট লস্ট ইট মোমেন্টাম। থার্ডলি আমরা বলতে পারি গান্ধীজি অলসো লস্ট ইন্টারেস্ট ইন পলিটিক্স অ্যান্ড ডিভোটেড হিমসেলফ টু দ্য কোশ্চেন্স টু সলভ দ্য কোশ্চেন্স অফ আনটাচেবিলিটি। ভারতীয়দের মধ্যে যে অস্পৃশ্যতা ছিল সেটা দূর করতে না পারলে জাতীয় আন্দোলনের সফলতা আসবে না। এছাড়া অন্যান্য দলগুলি আমরা দেখেছি, বিশেষ করে অনুন্নত সম্প্রদায়, তারপরে মুসলিমরা, এরা এই আন্দোলন থেকে কিছুটা দূরে সরে গিয়েছিল। সকলেই নয়, একটা বৃহত্তর অংশ, কারণ ব্রিটিশরা তাদেরকে কমিউনাল অ্যাওয়ার্ডের মাধ্যমে সেপারেট ফ্যাসিলিটি প্রোভাইড করছিল, এটাও একটা দুর্বলতা ছিল। এছাড়া এই আন্দোলন যে জনগণের মধ্যে দ্বিতীয় পর্যায়ে উৎসাহ উদ্দীপনা সৃষ্টিতে ব্যর্থ হয়েছিল, এই কারণগুলির জন্য এই আন্দোলন ব্যর্থ হয়েছিল। তো সিগনিফিকেন্স অফ দ্য মুভমেন্ট, the movement failed to achieve goal of Swaraj, but it was not without significance. এটা তার লক্ষ্য পূরণে ব্যর্থ হলেও এই আন্দোলন কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়নি।
INC, Indian National Congress, once again enjoy the confidence of a as the greatest political party on the mind of the people of India. জাতীয় কংগ্রেস আবারও দেশের জনগণের মধ্যে একটা বৃহত্তর দল হিসাবে নিজের প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। দ্য মুভমেন্ট এক্সপোজড দ্য রিয়েল ক্যারেক্টার অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। এই আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশরা যে পলিসি অ্যাডপ্ট করেছিল, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, সাপ্রেসিভ মেজার, এটা পরিষ্কার তাদের যে চরিত্র, তাদের নেচারটা পরিষ্কার করে দেওয়া হয়েছিল। দ্য মুভমেন্ট অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ দ্য কোশ্চেন অফ ইন্ডিয়ান ফ্রিডম আউটসাইড অফ দ্য ওয়ার্ল্ড। এই আন্দোলনের মাধ্যমে ভারতের জাতীয় আন্দোলন সমগ্র বিশ্বের জনগণের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। The experience of the civil disobedience movement finally paved the success of the Quit India movement. আইন অমান্য আন্দোলনের ব্যর্থতার থেকে জাতীয় আন্দোলন কিভাবে সফল করতে হবে তার প্রেরণা এবং শিক্ষা পেয়েছিল, যার কারণে কুইট ইন্ডিয়া মুভমেন্ট সফল হয়েছিল। এগুলি হচ্ছে আন্দোলনের মোটামুটি সফলতা। আজকে আমরা এইটুকু আলোচনা করলাম, কিন্তু এটা এখনও শেষ হয়নি, আরও একটা পার্ট শেষ হবে। ওই নেক্সট পার্টে আমরা তোমাদেরকে কোশ্চেন দিয়ে দেবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো।